আজকে আমরা শুরু করছি সরল দোলগতির দ্বিতীয় দিনের ক্লাস। তো এর আগের দিন তোমাদের আমি সরল দোলগতির অবকলন সমীকরণ সমাধান শিখিয়ে দিয়েছি, যেটা তোমাদের বইতে খুব ভালোভাবে থাকে না। সেখান থেকে বেগ সরণ কি করে বার করা যায় এবং কোন ক্ষেত্রে কণার সরণের সমীকরণ সাইন হবে, সাম্যাবস্থান থেকে হলে সাইন হয়, প্রান্ত অবস্থান বা সর্বোচ্চ অবস্থান থেকে হলে কস হয়, আর যে কোনো অবস্থান থেকে হলে ওমেগা টি প্লাস থিটা বা ভাই সাইন অফ ওমেগা টি প্লাস থিটা হয়। এবং এটা বিস্তার এবং কোনটা কি সূত্রগুলো শিখে নিয়েছি এবং সরল দোলগতির উপরিপাতনে কি ঘটে সেটাও দেখে নিয়েছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সরল দোলগতির কণার যান্ত্রিক শক্তি, মানে গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি। তো আমি ধরে নিয়েছি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করেছে, সেরকম যদি হয় আমাদের বলে দেওয়া থাকবে কোথা থেকে, ইকুয়েশনে দেওয়া থাকবে। আমি সাপোজ x = a sin ওমেগা t দেওয়া আছে কণার সরণ, সেখান থেকে তার স্থিতিশক্তি কত হবে, গতিশক্তি কত হবে, সেগুলো আমরা ক্যালকুলেট করব। তো x যেহেতু x সমান দেওয়া আছে a sin ওমেগা t, তাহলে v টা হবে dx dt কণার বেগ। তাহলে তাই যদি হয় তাহলে আসছে a ওমেগা cos ওমেগা t মানে a ওমেগা √ cos ওমেগা t মানে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t মানে ওমেগা √ sin ওমেগা t মানে হচ্ছে x/a, বসিয়ে দিলে চলে আসছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, যেহেতু sin ওমেগা t সমান x/a। তাহলে এটা হলো তার বেগ। তাহলে গতিশক্তি কত মতে কণার গতিশক্তি মানে কি, কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার, গতিশক্তি মানে হাফ mv স্কয়ার। তাহলে আমাদের গতিশক্তির যে সূত্রটা চলে এলো দেখো, তাহলে হাফ m v এর মানটা বসিয়ে দিচ্ছি ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার বা হাফ m, এই ভ্যালুটা বসালে বেগে a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t। ওকে, cos স্কয়ার ওমেগা t এই ভ্যালুটা বসিয়ে দিলে তাহলে এটা গতিশক্তি। গতিশক্তি রাশিমালা আমরা দুটো পেয়ে গেলাম। যদি কণার সরণ সাম্যাবস্থান থেকে শুরু হয়, যাত্রা শুরু করে কণাটা, তার ক্ষেত্রে গতিশক্তি এটা তো হবেই সব ক্ষেত্রে, আর এটা হচ্ছে cos দিয়ে হবে গতিশক্তিটা cos স্কয়ার। তাহলে সময়ের সাপেক্ষে যদি আমরা পরিবর্তনটা দেখি, এদিকে ধরো গতিশক্তি দিলাম, তাহলে কেমন হবে cos স্কয়ার থিটা, cos থিটা যা হয় cos স্কয়ার, তাহলে cos থিটা হলে নিচে নামতো, তাহলে x স্কয়ার বলে এটা এইভাবে ভ্যারি করবে, যার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ এইটা হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। ওকে, আস্তে আস্তে ভ্যারি করছে, মানে 0, তারপর হচ্ছে π/2 পাই 3π/2 2π এভাবে। অ্যাকচুয়ালি এগুলো থিটা বললাম, যদি ওমেগা হয় তাহলে ওমেগা দিয়ে তার টাইমটা কত হবে t/4 t/2 3t/4 t। একটা পূর্ণ চক্র আমি দেখালাম, অ্যাঙ্গেলগুলো লিখেছি পাই দিয়ে যদি বলি, মানে ওমেগা টির ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি ওমেগা টি প্লট করে যদি, তাহলে এগুলো আসবে আর এগুলো হচ্ছে টি এর ভ্যালু। ওকে, তাহলে cos আমার গতিশক্তিটা কিভাবে ভ্যারি করছে, cos স্কয়ার থিটা যেভাবে আসে সেটা। এবার তাহলে গতিশক্তি ব্যাপারটা বুঝলাম। তাহলে কণার গতিশক্তির সূত্রটি হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, নাও এবার চলে স্থিতিশক্তি। স্থিতিশক্তি মানে মনে রাখবো আমরা কি জানি, কৃতকার্য। কিসের বিরুদ্ধে? প্রত্যানায়ক বলের বিরুদ্ধে কৃতকার্য। স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি সমান প্রত্যানায়ক বলের বিরুদ্ধে কৃতকার্য। ঠিক আছে, প্রত্যানায়ক বলের বিরুদ্ধে কেন কৃতকার্য? কারণ ধরো কণাটা যদি এখান থেকে শুরু করে, এদিকে ধরো সরণ হচ্ছে x, তার এগেইনস্টে একটা প্রত্যানায়ক বল কাজ করছে Fr, তাহলে প্রত্যানায়ক বলের বিরুদ্ধে কৃতকার্য আমরা বার করতে চাইছি x পরিমাণ সরণ। তাহলে অতএব স্থিতিশক্তি, আচ্ছা প্রত্যানায়ক বলের সূত্র কি, f সমান হচ্ছে -kx
একদম ফার্স্ট ইকুয়েশন, বা এটাকে আমরা m ওমেগা স্কয়ার x ও বলতে পারি, কারণ এটাকে লিখতে পারি মাইনাস m ওমেগা স্কয়ার x। দেখা যাচ্ছে ঠিকঠাক, কারণ আমরা কি জানি ওমেগা মানে রুট ওভার k বাই m। তাহলে স্থিতিশক্তিটা চলে এলো ওয়ার্ক ডান এগেইনস্ট এক্সটার্নাল রেস্টোরিং ফোর্স, এক্সটার্নাল ফোর্সও বলতে পারি এটাকে, এক্সটার্নাল ফোর্স বলা যায় না, অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স প্রেজেন্ট থাকে না। তাহলে যে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ন বল কাজ করে তার বিরুদ্ধে কৃত কাজ x পরিমাণ সরণ, এখানে ধরে এটা x ইকুয়াল টু x এর আছে। তাহলে ইন্টিগ্রেশন কত, এখান থেকে শুরু করছে 0 থেকে x, কার্যের সূত্র কি f ডট dx, সরণ যেহেতু x, তাহলে রেজাল্ট আসছে মাইনাস kx বল সরণ, তাহলে a f ডট dx এর সূত্র কি f dx cos থিটা, তাই তো? তাহলে dx থাকলো cos 180 ডিগ্রি। 180 কেন? বল সরণটা বিপরীত দিকে, তাহলে দুটো তারা অ্যান্টি প্যারালাল টু ইচ আদার, দেন অ্যাঙ্গেল বিটুইন রেস্টোরিং ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মাস্ট বি 180 ডিগ্রি। নাও তাহলে এটা আমরা পেয়ে গেলাম 0 টু x, তাহলে cos 180 মাইনাস মাইনাস প্লাস, আর k থাকলো, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে k x স্কয়ার বাই 2, তাহলে হাফ k x স্কয়ার। তাহলে স্থিতিশক্তির সূত্র চলে এলো, স্থিতিশক্তি চলে এলো হাফ k x স্কয়ার, যেটা স্প্রিং এর ক্ষেত্রেও হয়, ইট ইজ হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। কেন? ওমেগা মানে যেহেতু রুট ওভার k বাই m। তাহলে স্থিতিশক্তির সূত্র আমরা পেয়ে গেছি, এটা আমরা বড় করব সূত্রটাকে, তাহলে এটা হচ্ছে স্থিতিশক্তির সূত্র। তো আমাদের এই হলো স্থিতিশক্তি। তো এটাকে আমরা আরেকটু ইলাবোরেট করতে পারি। কেন? x এর ভ্যালুটা কত ছিল? a sin ওমেগা t। তাহলে সুতরাং অতএব পোটেনশিয়াল এনার্জিকে আরো লেখা যায় হাফ k মানে a ওমেগা স্কয়ার a স্কয়ার এর হাফ cos sin স্কয়ার, এটা ছিল cos স্কয়ার, এটা আসছে x এর মানটা বসিয়ে দিলে আসছে sin স্কয়ার। তাহলে স্থিতিশক্তির একটা সূত্র পেলাম হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার sin স্কয়ার ওমেগা t। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি ভাবি যেমন ওখানে আমরা ভেবেছিলাম, তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এদিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এদিকে টাইম বা থিটা, টাইম দিলেই এই টাইমগুলো। তাহলে দেখো, তাহলে প্রথমে মান কত? একদম শুরুতে 0, ওমেগা টিটা 0, টাইমের ভ্যালু 0, তাহলে এটা 0, তাহলে এটা 0 থেকে স্টার্ট হবে। তাহলে সাইন হলে কি হতো? নিচে নামতো, স্কয়ার আছে, তাহলে 0, এটা হচ্ছে t/4 ম্যাক্সিমাম, t/2 তে আবার 0, 3t/4 এ এটা t, এটা ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে দেখো ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্থিতিশক্তিটা ম্যাক্সিমাম সেখানে গতিশক্তি, যেখানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম হয়েছে সেখানে গতিশক্তি কিন্তু মিনিমাম। t/4 এর গতিশক্তি কত? t/4 এ গতিশক্তি 0, t/4 এর স্থিতিশক্তি কত? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তার মানে যেখানে গতিশক্তি সর্বোচ্চ হবে সেখানে স্থিতিশক্তি সর্বনিম্ন হবেই সব সময়। তাহলে এই হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি তার সূত্র। তাহলে স্থিতিশক্তি গতিশক্তির সূত্রগুলো পেলাম এবং সেখান থেকে আমরা দেখে নিতে পারলাম তার লেখচিত্রের প্রকাশটা কিভাবে হচ্ছে টাইমের সাথে। তো এনার্জি কনজার্ভ হয় কিনা? অবশ্যই হয়, কারণ যেখানে ওটা ম্যাক্সিমাম এখানে মিনিমাম, যোগফলটা কনস্ট্যান্ট, সেটা দেখি। তো আমরা যদি বার করি, সুতরাং 3 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা 3টে অবস্থানে দেখব। তাহলে আমরা দুটো পেয়ে গেছি, গতিশক্তি পেয়েছি, গতিশক্তি পেলাম হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর স্থিতিশক্তি পেলাম হাফ
এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এক্স অবস্থানে এক্স ইকুয়ালস টু এক্স অবস্থানে গতিশক্তি কত স্থিতিশক্তি কত পেয়ে গেলাম। তাহলে যদি আমরা যোগ করি যাতে মোট যান্ত্রিক শক্তি যোগ করে দিলে দেখো মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স কেটে গেল, তাহলে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার। তার মানে এটা নট এ ফাংশন অফ এক্স। তাহলে মোট যান্ত্রিক শক্তিটা অবস্থান নিরপেক্ষ অর্থাৎ ধ্রুবক। তাহলে মোট অবশ্যই এটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ তাই এর ভিতরে কোনো এক্স নেই মোট যান্ত্রিক শক্তিতে। তো আমরা এখানে তাহলে বলতে পারি যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়। তো একটা ভাবে আমরা দেখব সরল দোলক গতি সম্পন্ন হলে x equals to 0, x equals to x, x equals to a, এদিকে মাইনাস। তো এই অবস্থানগুলোতে তিনটা অবস্থান, এটা সেন্টার ও বললাম এটা a, মানে নাম দিলাম a অবস্থান বা p q r। সাম্য অবস্থানে দেখব, সর্বোচ্চ অবস্থানে দেখব, আর যে কোনো অবস্থানে মোট শক্তি সংরক্ষিত হয় কেন। তাহলে অবস্থান স্থিতিশক্তি কাইনেটিক এনার্জি গতিশক্তি, স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি। এই যে তিনটা অবস্থান দেখলাম, তাহলে গতিশক্তি স্থিতিশক্তি রাশিমালায় স্থানাঙ্কগুলো বসে প্রত্যেকটা অবস্থানের শক্তি কত সেটা বার করে নেব। কি করে নেব? প্রথম যদি পি অবস্থানে বলি, পি অবস্থানে বললে x এর মান 0, তার মানে গতিশক্তি হলো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে সাম্যাবস্থানে, এটা সাম্যাবস্থান, পি বিন্দুতে গতিশক্তি হলো x এর মানটা 0 বসিয়ে দিলাম, আর স্থিতিশক্তি কত হবে? x 0 হলে স্থিতিশক্তি 0, তাহলে মোট শক্তি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। কিউ অবস্থানে কত হবে? কিউ বা প্রান্ততে বলি, প্রান্ত অবস্থানে মানে আর এ x ইকুয়ালস টু a, এখানে বা এখানে দুটোতেই প্লাস বা মাইনাস স্কয়ার আছে, তাহলে এটা প্লাসই হয়ে যাবে। তাহলে x এর মান যদি এটা x ইকুয়ালস টু 0, এটা হচ্ছে x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বললাম, প্লাসে বা দুটো প্রান্ত অবস্থানে এদিকেরটাও প্রান্ত এদিকেরটাও প্রান্ত। তাহলে প্রান্ত অবস্থানে x এর মান যদি a হয় তাহলে এটা দেখো 0 হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস a স্কয়ার দ্যাট ইজ 0। এটা হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে টোটাল এনার্জি হলো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে টোটাল এনার্জিটা দুটোতেই হলো, আর যে কোনো অবস্থান কিউতে যদি বলি x ইকুয়ালস টু x, ছবিটা ক্লিয়ার? x ইকুয়ালস টু x অবস্থানে যদি দেখি তাহলে এগুলোই হবে। তাহলে গতিশক্তি হলো হাফ m ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর স্থিতিশক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তার টোটাল এনার্জি হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার যোগ করে দিলাম। তার মানে যে কোনো অবস্থানেই তার মোট গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি বা মোট যান্ত্রিক শক্তির মানটা x এর নিরপেক্ষ দেখতে পেলাম, অর্থাৎ যে কোনো অবস্থানেই তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক সরল দোলক গতি সম্পন্ন করার ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। প্রমাণটা আসে তো আমাদের কিন্তু এই সূত্রগুলো নির্ণয় করে নিতে হবে, গতিশক্তি কি করে এলো, স্থিতিশক্তি কি করে এলো দেখিয়ে দিতে হবে, এবং টেবিলের সাহায্যে ছকের সাহায্যে আমরা দেখিয়ে দিতে পারো, জিনিসটা প্রেজেন্টেশনটা ভালো। তো এখানে যদি আমরা ভ্যারিয়েশনটা দেখি x equals to 0, x equals to plus a, x equals to minus a, তিনটা অবস্থানে মোট শক্তি যদি বলি, দিকে বললাম প্লট করলাম মোট শক্তি। মোট শক্তি তো x এর উপর নির্ভর করে না, তাহলে স্ট্রেট লাইন। মোট শক্তিটা x এর সাপেক্ষে পরিবর্তন হয় না, সব জায়গাতেই একই হবে। তাহলে আমরা যদি
x ইকুয়ালস টু প্লাস এ মাইনাস এ আর x ইকুয়াল টু 0 তিনটে পয়েন্টে দেখি যে কোন অবস্থানও দেখব সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গতিশক্তি যেটা গতিশক্তি কেন্দ্রে সর্বোচ্চ আর প্রান্তে 0 তাহলে এই দুটোতে 0 তাহলে গতিশক্তির লেখচিত্র হলো পরিবর্তনের অবস্থানের সাপেক্ষে কেন্দ্রে ম্যাক্সিমাম আস্তে আস্তে কমেছে x² বলে এইভাবে কার্ভ হলো। আর স্থিতিশক্তি যদি দেখি স্থিতিশক্তি কোথায় প্রান্তে সর্বোচ্চ কেন্দ্রে 0 তাহলে কেমন হবে ঠিক আছে। তাহলে এই হচ্ছে লালটা হলো স্থিতিশক্তির আর কালোটা হলো তাহলে এটা হচ্ছে কার গ্রাফ এই গ্রাফটা হচ্ছে কাইনেটিক এনার্জি এই গ্রাফটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো একটা জায়গায় দেখো এই দুটো বিন্দুতে এখানে আর এখানে এরা কোইনসাইড করেছে দুটো লেখচিত্র ছেদ করেছে মানে ওই বিন্দুতে স্থিতিশক্তি এবং গতিশক্তির মান সমান সমান বলে ওখানে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দুর অবস্থানে যদি বার করি তাহলে এইখানে পি আর কিউ বিন্দুতে পি ও কিউতে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি এই দুটো সমান। তাহলে ওখানে আমরা তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তি যদি সমান হয় তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। ওকে দুটো সমান পি আর কিউতে ছবিতে ওই দুটো বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তির মানটা সমান। তাহলে ওখান থেকে যদি আমরা সমাধান করি হাফ এম ওমেগা স্কয়ারটা কেটে যাচ্ছে তাহলে এখান থেকে x আসবে প্লাস মাইনাস a বাই √2 তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে a বাই √2 এটার কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস a বাই √2 তাহলে ওই দুটো অবস্থানে x ইকুয়ালস টু প্লাস a বাই √2 এবং মাইনাস a বাই √2 অবস্থানে x এর মানে গতিশক্তি আর স্থিতিশক্তির মান সমান হয়। তোমাদের অঙ্ক দেয় কোথায় গতিশক্তি স্থিতিশক্তির 80% হবে অর্ধেক হবে 30% হবে দিলে আমাদের এইভাবে করতে হবে। এই দুটো সূত্র গতিশক্তি আর স্থিতিশক্তির সূত্র দুটো খেয়াল রেখে আমাদের করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ তো ভালো করে তোমরা এটা অবশ্যই করার চেষ্টা করবে। এটা একটু মুছে দিই আমাদের x মনে হচ্ছে এটা হচ্ছে x ইকুয়ালস টু প্লাস a আর এইটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a আর এটা স্থানাঙ্ক কত মাইনাস a বাই √2 এটা প্লাস a বাই √2। ওকে তাহলে এই দুটো অবস্থানে গতিশক্তি এবং স্থিতিশক্তির মান সমান এবং গতিশক্তির এবং স্থিতিশক্তির আলাদা আলাদা ভাবে তাহলে টোটাল এনার্জিটা ইনভ্যারিয়েন্ট উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড পজিশন বাট কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ভ্যারি করে যাবে টাইমের সাপেক্ষে এবং স্পেসের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হবে সেটা তোমাদের লেখচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা খুব মন দিয়ে এটা অবশ্যই পড়বে। তো এই পোর্শনটা আমরা শক্তি সংরক্ষণ বিষয়টা যা যা বিষয়গুলো ছিল সেগুলো তোমাদের বলে দিলাম এবং ওটা বুঝে নেওয়া গেল। এরপর আমরা যেটা পড়বো আমাদের এখানে বেশ কিছু সরল দোল গতির ক্ষেত্রে প্রয়োগ আছে যেগুলো পরীক্ষায় আসে এবং অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে বুঝে নেব। প্রথম যেটা প্রয়োগ সরল দোলক। সরল দোলক মানে কি যার ক্ষেত্রে কৌণিক বিস্তারটা মানে কত কোণে দুলছে ধরো এই জিনিসটা দুলছে পেন্ডুলাম এই যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো সেই অ্যাঙ্গেলটা কিন্তু খুব ছোট হতে হবে লেস দ্যান ইকুয়ালস টু যার ক্ষেত্রে কৌণিক বিস্তার থিটা লেস দ্যান ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড যেটাকে বলি সেটা খুব ছোট হবে। ক্ষুদ্র হলে x এর ভ্যালুটা অবশ্যই আমি বলে দিয়েছিলাম x টা খুব ছোট হতে হবে সরল দোলক গতির ক্ষেত্রে। তো দেখা যাক তো ধরো এটা তার ইকুইলিব্রিয়ামে আছে এটার সাপেক্ষে সে দোল গতি সম্পন্ন করছে। তো কোনো একটা মুহূর্তে এরকম জায়গায় এসেছে থিটা
ওই যে থিটাটা সেটাকে ক্ষুদ্র হতে হয়। তো আমাদের প্র্যাকটিক্যালও থাকে, এখান থেকে জি বা অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় প্র্যাকটিক্যাল। তো আপাতত এখন তো কাজ নেই। তো এইটাকে আমরা ধরছি এল। এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে, এলটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, মানে সুতোর দৈর্ঘ্য প্লাস ওই যে বব পেন্ডুলামের যে দোলক পিণ্ডর যে ব্যাসার্ধ তার যোগফলটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য। তো এরম জায়গায় যখন এসছে তাহলে এটাও এল। তো তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, সরণটা হচ্ছে এক্স, সাম্যাবস্থান থেকে এটা সাম্যাবস্থান, ইকুইলিব্রিয়াম। তাহলে এই অবস্থানে তার এমজি কাজ করছে এই ডিরেকশনে, এইদিকে হচ্ছে এমজি কস থিটা, এদিকে হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, তাহলে আমরা কম্পোনেন্টে ভেঙে নিলাম, তার দুটো কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। এই যে এমজি সাইন থিটা সে কিন্তু তার দিকটা কোন দিকে, সাম্যাবস্থান অভিমুখে। তাহলে এমজি সাইন থিটা উপাংশের জন্যই সরল দোলকটা আবার সাম্যাবস্থানে ফিরে আসতে চাই। যখনই যাবে এইদিকে আসলে এইদিকে, এমজি সাইন থিটা এইদিকে আসলে এইদিকে চলে আসবে, তাহলে ওটাকে কি, তাহলে এমজি সাইন থিটা এখানে কি কাজ করছে, দোলক পিণ্ডকে সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ এমজি সাইন থিটা যে ফোর্স, সেই ফোর্সটা এখানে রেস্টোরিং ফোর্স বা প্রত্যনয়ক বল হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে এমজি সাইন থিটা উপাংশটি প্রত্যনয়ক বলের ভূমিকা নেবে। এমজি সাইন থিটা যে উপাংশটা সেটা প্রত্যনয়ক বল হিসেবে কাজ করবে। তার মানে আমরা লিখতে পারি রেস্টোরিং ফোর্স ইকুয়ালস টু মাইনাস প্রত্যনয়ক বল সবসময় সরণের উল্টো দিকে, সরণ হচ্ছে এদিকে, প্রত্যনয়ক বলটা এদিকে, তাই মাইনাস এমজি সাইন থিটা। ওকে, এবার আমরা কি জানি, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো ফোর্স ইকুয়ালস টু, তাহলে দোলক পিণ্ডের ভর এম ধরেছি, তাহলে এম এ সমান এমজি সাইন থিটা, তাহলে এ সমান হচ্ছে মাইনাস জি সাইন থিটা। এবার দেখো, যেহেতু কৌণিক বিস্তার থিটা ক্ষুদ্র, অতএব সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা, এটাকে আমরা লিখতে পারি মাইনাস জি থিটা। ওকে, তাই যদি হয় এবার ছবি থেকে দেখো সাইন থিটা বা ট্যান থিটার মান আসছে x বাই l, এটাকেও যদি l ধরো তাহলে x বাই l বসিয়ে দেবো, তাহলে মাইনাস জি x বাই l। ছবি থেকে আসছে x হলো এটা, l এটা, তাহলে এখান থেকে আসছে x বাই l ট্যান থিটা বা সাইন থিটার মান। তাহলে অতএব এটা চলে এলো মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এবার সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে ত্বরণের যে সূত্র আমরা শিখেছি, কণার ত্বরণ, অতএব এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, আগের দিন শিখেছি, তাহলে কম্পেয়ার করে যাচ্ছি, তাহলে জি বাই এলটা একটা কনস্ট্যান্ট, তাহলে সেটাই হচ্ছে এক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। তাহলে ওমেগা, অতএব লিখতে পারি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এটাই হচ্ছে কন্ডিশন সরল দৈর্ঘ্য। কণার ত্বরণ সরণ পরস্পর সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা আমরা প্রথমেই পড়েছি। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের ওমেগা স্কয়ার সমান জি বাই এল। তাহলে এখানে ওমেগা স্কয়ারটা কোনটা হবে, যেটা হচ্ছে এক্স এর সহগ থাকবে। আমরা 5-6 খানা বা 7 খানার মতো অ্যাপ্লিকেশন করব, প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে, ওমেগা স্কয়ার কোন পার্টটা এক্স এর সাথে যে থাকবে সেটা ওমেগা স্কয়ার। ওকে, তাহলে ওমেগা চলে এলো রুট ওভার জি বাই এল। অতএব দোলনকাল কত, একটা টাইম পিরিয়ড কত, এই যে দুলতে চার যে সময় লাগছে এখান থেকে স্টার্ট করলে গিয়ে ফিরে এলো, মানে একটা পূর্ণ দোলন হলো। এখান থেকে শুরু করলে 1 2, মানে এটা মিলে একটা, এখান থেকে স্টার্ট করলে 1, এখান দিয়ে গেল এই 1, এই মিলে একটা হলো 2 3 4, এইভাবে চলবে একটা করে পূর্ণ দোলন। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড, অতএব দোলনকাল বা পর্যায়কাল টি মানে কি 2 পাই বাই ওমেগা, 2 পাই রুট ওভার এল বাই জি।
তাহলে পর্যায়কাল চলে এলো 2 পাই √L/g। প্রত্যেক ক্ষেত্রে আমাদের পর্যায়কালটা বার করতে হবে, সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সরল দোলক গতির ক্ষেত্রে। তাহলে এটা সরল দোলক গতি কি করে হলো? তাহলে সরল দোলকের গতি সরল দোলক গতি যদি হয়, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সরল দোলকের গতি সরল দোলক গতি কখন হবে? যদি sin থিটাকে আমরা রিপ্লেস করতে পারি x/l দিয়ে এবং থিটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীত। সবগুলো প্রমাণে আমরা ফার্স্ট কাজ কি, তাহলে আমরা কি বার করে নেব? প্রত্যনায়ক বল কোনটা সেটা সমান হচ্ছে কি, সেখান থেকে আমরা ত্বরণ বার করে দেখব ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীত অভিমুখী হচ্ছে কিনা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এটা। এবার যদি আমরা বার করি টানটা কত টান কাজ করছে সেটা যদি আমরা বার করি, এইখানে একটা টান আছে, দুটো টিকে ঘুরিয়ে ফেলবেন, এটা হলো পর্যায়কাল, এই টিটা হলো টান। সেটা যদি আমরা বার করি দেখো, তাহলে লিখতে পারি যে কোনো অবস্থানে t মাইনাস mg cos থিটা সমান m, এখানে যদি বেগ বলি v স্কয়ার বাই l, তাহলে t সমান mg cos থিটা প্লাস mv স্কয়ার বাই l। ওকে, এবার আমরা যদি মনে করি mv স্কয়ার বাই l এখানে বললাম, এবার এটা যে পজিশনে যাবে, এখানে যদি v বেগ হয় একটা সময় যে জিনিসটা থামবে এরকম একটা জায়গায় গিয়ে সাপোজ, তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেটা এবার দেখব। তো আমরা জানি সেখানে গতিশক্তি সংরক্ষণ হয়, মানে ওখানে যেটা গতিশক্তি ওখানে সেটা স্থিতিশক্তির সমান। তো এইখানে আমরা দেখো যখন এখান থেকে পাঠিয়েছি জিনিসটাকে, তাহলে এখানে তার যে গতিশক্তি হবে, তাহলে এখানে বেগ যদি আমরা একটা কিছু ধরে নিই, সেই থেকে আমরা ইকুয়েশনটা তৈরি করব কি করে? তাহলে এই হচ্ছে টানের সমীকরণ, তাহলে এটা হচ্ছে সরল দৈর্ঘ্যের টান। তো এটাকে আমরা একটুখানি মডিফাই করব। তো কিভাবে মডিফাই করব? ধরো আমরা ধরে নিচ্ছি একটা ছবি আঁকি, আমাদের ধরে এখানে আমরা ধরে নিই, ধরো একটা কোনো কণাকে যাত্রা শুরু করেছে, এখান থেকে স্টার্ট করেছে, এখানে গেল, এইটুকুনি হচ্ছে এটা এল, এইচ উচ্চতায় উঠল, তার উল্লম্ব সরণ হচ্ছে এইচ, যেটা আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে শিখেছিলাম। তো এখান থেকে এখানে যদি বেগ ভি বলি, তাহলে এখানে টান কত? তাহলে এখানে টানটা হচ্ছে এদিকে একটা mg, তাহলে t মাইনাস mg এই ছবি অনুসারে সমান m v স্কয়ার বাই l। তাহলে t ইকুয়াল টু mg প্লাস m v স্কয়ার বাই l। তোমরা এখান থেকে টানের যে ইকুয়েশনটা সেটা তোমরা চাইলে আমাদের যেটা ওয়ার্ক এনার্জি পাওয়ারের জায়গাগুলো আছে সেই জায়গায় দেখিয়ে দেওয়া আছে। উল্লম্ব বৃত্তগত গতির ক্ষেত্রে আমি ডিটেইলসে বলা আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা সর্বনিম্ন অবস্থানে বার করছি। তো এটা যদি থিটা বলি, তো এখন এটা যদি তাহলে এই পয়েন্টে যদি লিখে এখানে গিয়ে স্থির হয়, তাহলে এখানে লিখতে পারি এখানে যেটা গতিশক্তি সেটা এখানে গিয়ে স্থিতিশক্তি, দ্যাট ইজ mg h, তাহলে হাফ mv স্কয়ার সমান mg h কত? l ইনটু 1 মাইনাস cos থিটা। এই সূত্রটা তোমরা জানো। তাহলে l ইনটু 1 মাইনাস cos থিটা চলে এলো। তো এটাকে আমরা লিখতে পারি, তাহলে mv স্কয়ার বাই l টা কত আসছে? অতএব mv স্কয়ার বাই l চলে আসছে 2 mg 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 ইনটু sin স্কয়ার থিটা বাই 2। ওকে, তাহলে আমাদের বিষয়টা কি চলে এলো?
তাহলে mv স্কয়ার বাই l বার করতে চাইছি, তাহলে 2টা গেল উপরে, 2 sin স্কয়ার থিটা বাই 2 হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে এটা চলে এলো 4 mg sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, এখান থেকে mv স্কয়ার বাই l এর ভ্যালুটা কত আসে। তো এই ক্ষেত্রে আমরা ধরেছি থিটাটা ক্ষুদ্র, যেহেতু থিটা ক্ষুদ্র অর্থাৎ কিসে জানি থিটা ছোট হলে sin থিটা সমান থিটা হয়, তাহলে sin থিটা বাই 2 সমান থিটা বাই 2। তাহলে এটা চলে আসছে দেখো mg ইনটু থিটা, কারণ থিটা বাই 2 হোল স্কয়ার হবে mg থিটা স্কয়ার, mv স্কয়ার বাই l কে আমরা লিখলাম mg থিটা স্কয়ার। তাহলে ফাইনালি অতএব টান চলে এলো mg প্লাস mg থিটা স্কয়ার। তাহলে mg কমন গেল ইনটু 1 প্লাস থিটা স্কয়ার। অনেক ক্ষেত্রে প্রবলেমটা দেখা করতে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো বিন্দুতে টান থিটার মানটা বসিয়ে রেডিয়ানে বসাতে হবে, বসিয়ে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। সরল দোলকের ক্ষেত্রে কিভাবে আমরা এটা হিসাব করব সেটাও দেখে নিলাম। এরপর আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে চলে যাব, পরবর্তী প্রয়োগ। পরবর্তী প্রয়োগ হচ্ছে তরলের মধ্যে ভাসমান যদি কোনো একটা চোঙ থাকে তার ক্ষেত্রে সরল দৈর্ঘ্য। কোন একটা চোঙ তরলের মধ্যে ভাসমান অবস্থায় আছে, তার ক্ষেত্রে সরল দৈর্ঘ্যটা কি করে আমরা হিসাব করব। 2 নম্বর, তরলের মধ্যে ভাসমান চোঙ, চোঙ হতে পারে ঘনক হতে পারে, আমি চোঙ ধরে করছি। তো দেখো একটা চোঙ, এটা আমাদের ইম্পর্টেন্ট প্রমাণ। তো তরলের মধ্যে ভাসমান আছে, তো একটা চোঙ কিছু অংশ টোটাল লেন্থ এল, তার মধ্যে কিছুটা অংশ ডুবেছিল, ডুবে ভাসছিল। এখানে যে তরল ধরেছি, এই তরলের ঘনত্ব ছিল, তরলের ঘনত্ব সমান রো, আর বস্তুর ঘনত্ব মানে চোঙের উপাদানের ঘনত্ব সমান ডি, আর লেন্থটা হচ্ছে এরিয়াটা হচ্ছে এ, আর এই পুরো লেন্থটা হচ্ছে এল। এবার আমরা কি করলাম, চোঙটাকে সামান্য একটুখানি উপর থেকে চাপ দিয়ে বল প্রয়োগ করে ওটাকে একটুখানি এক্স পরিমাণ আরো ডুবিয়ে দিলাম। তো ভাসমান অবস্থায় যেটা ছিল তখন এই নিমজ্জিত অংশের যে প্লবতা, ভাসনের ক্ষেত্রে কি প্লবতাটা ওজনের সমান হবে। এটাকে যদি আমরা আরো এক্স পরিমাণ নিমজ্জিত করে দিই, আরো এক্স পরিমাণ, এটা আর ডুবে গেছে। কতটা ডুবেছে দেখতে পাচ্ছি, এখানে ছিল তো মোটামুটি আর একটু ডুবিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি আর এক্স, এক্সটা কিছু ডুবে গেছে, সেটা এক্স পরিমাণ আরো নিমজ্জিত করা হয়েছে। এক্স পরিমাণ আরো ডুবিয়ে ওটাকে ছেড়ে দিলাম, তাহলে দেখা যাবে ওটা তার সাম্যাবস্থান সাপেক্ষে দুলতে শুরু করেছে, এবং এর পর্যায়কাল গুলো আমরা বার করব। এই অবধি ছিল, ওটাকে আরেকটু আমরা এক্স পরিমাণ নিমজ্জিত করলাম, আর যত ছিল তার থেকে আরো এক্স পরিমাণ ডুবে গেছে ওটা। তাহলে যদি নিমজ্জিত অংশের আগে যা আয়তন ছিল তার থেকে নিশ্চয়ই এখন নিমজ্জিত অংশের আয়তনটা বেড়ে গেছে। এবার যতখানি নিমজ্জিত অংশের জন্য প্লবতা বল বৃদ্ধি পেল, সেই বলটাকে আবার ঠেলা দিয়ে উপরে তুলবে। কারণ কি, ব্যাপারটা বুঝবে, এই অংশের যে প্লবতা ছিল সেটা তো ওজনকে ব্যালেন্স করেছিল। এবার যদি আমি আরো প্লবতাটা বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই লব্ধি বলটা উপর দিকে থাকবে। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে আমাদের, এক্ষেত্রে
ওজন সমান প্লাবতা, কারণ ভাসমান আছে এক্ষেত্রে নেট ফোর্স, নেট বলটা শূন্য, কিন্তু এক্স পরিমাণ যদি অতিরিক্ত দিই তাহলে প্লাবতা কতটা বৃদ্ধি পেল, সামান্য এক্স দৈর্ঘ্য নিমজ্জিত করে ছেড়ে দেবে, প্লাবতা বল বৃদ্ধি পেল, যতটা প্লাবতা বল বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে এখানে প্রত্যনয়ক বল হিসেবে কাজ করবে, ওটাকে ঠেলাবের উপর দিকে তুলে দেবে, কারণ প্লাবতা বেশি হলে উপরে ঠেলে তুলে দেয়, আমরা জানি ওজনের থেকে প্লাবতা সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে। আগে এইটুকুনি বলটাই ওজনের সমান ছিল, আর একটু বাড়িয়ে দিই তার নিশ্চয়ই প্লাবতা বেড়েছে, তাহলে কত সমান বল পোস্টে কত আসছে এক্সেস, যেটা কতখানি বেড়ে সেটাই নেট বল, তাহলে সেটা কত হবে, কতটা আয়তন বেড়েছে, x হলো দৈর্ঘ্য, a হলো ক্ষেত্রফল, তাহলে আয়তন হলো ax, এতটা বাড়িয়েছে আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু g, প্লাবতার সূত্র কি, নিমজ্জিত অংশের আয়তন, কতটা এক্সট্রা আয়তন বাড়লো ইনটু তরলের ঘনত্ব ইনটু g, তাহলে নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, অভিকর্ষজ তরলের উপর নির্ভর করে। ওকে, তো এই যদি হয় ঘটনা, তাহলে এটা হচ্ছে এক্সেস আমাদের বোন ফোর্স বা আপথ্রাস এতটা বাড়িয়েছি, তাহলে এইটাই ওকে রেস্টোরিং করবে, এই নেট বলটাই প্লাবতা বলটাই এখানে রেস্টোরিং ফোর্স হিসাবে কাজ করে। এই বলটা এখানে প্রত্যনয়ক বল হিসেবে কাজ করবে এবং ওটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। সুতরাং রেস্টোরিং ফোর্স চলে এলো মাইনাস এ রো জি এক্স। ঠিক আছে, ক্লিয়ার আসছে ছবিটা? আমরা বাকিটা যেভাবে গিয়েছি সেভাবেই এগোবো। তো রেস্টোরিং, এরপরে এফ মানে কি, এম এ, এমটা কত, বস্তু ঘনত্ব ডি ধরেছি, তাহলে মোট বস্তুর আয়তন কত, দৈর্ঘ্য বলেছিলাম এল, তাহলে ভর হচ্ছে এ এল ডি ইন্টু এ, এটা হলো ভর, দৈর্ঘ্য ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে আয়তন, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করেছি পেয়েছি ভর ইন্টু এ সমান এ রো জি এক্স, তাহলে এটা চলে আসছে কত, মাইনাস রো জি বাই এল ডি ইন্টু এক্স, তাহলে এ সমানুপাতিক মাইনাস এক্স, তাহলে ওমেগা স্কয়ার ভ্যালুটা পেলাম আমাদের, ওমেগা পেয়ে গেলাম কত, রুট ওভার, এটা ওমেগা স্কয়ার দ্যাট ইজ রো জি বাই ডি এল, অতএব টাইম পিরিয়ড অফ অসিলেশন পর্যায়কালটা কত হচ্ছে, তাহলে এটা সরল দৈর্ঘ্য লাভ করছে, কারণ এ সমানুপাতিক মাইনাস এক্স আমরা প্রমাণ করে ফেলেছি, তাহলে পর্যায়কালটা হচ্ছে 2 পাই রুট ওভার ওমেগা, মানে বাই ওমেগা মানে ডিএল উল্টে যাবে, ডিএল বাই রো ইনটু জি, টাইম পিরিয়ড পেয়ে গেলাম এবং এখানে প্রমাণ করে ফেললাম এই যে গতিটা হবে সরল দৈর্ঘ্য গতি, কারণ এই ক্ষেত্রে ত্বরণ যেটা আসছে সরলের সমানুপাতিক এবং বিপরীত, সেখান থেকে আমরা এই টেস্টটা করে ফেললাম। এটা আমাদের নেক্সট অ্যাপ্লিকেশন ছিল বা উদাহরণ ছিল সিম্পল হারমোনিক মোশনের। এর পরবর্তী আমরা যেটা প্রয়োগ করব ইউনল। ইউনলে একটা নির্দিষ্ট পরিমাণ তরল আছে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, তো ইউনলের ধরে এরকম দুটো বাহু আছে ইউনলে, তো আমরা একটাতে একটু সামান্য ফু দিলাম, ফু দিলে এদিকে একটা বাইরে থেকে চাপ সৃষ্টি হওয়ার ফলে একদিকের বাহু তরলটা একটু নেমে যাবে এবং সেটা এক্সট্রা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সেই তরলটা এদিকে এসে উঠে যাবে, তাহলে এদিকে কিছুটা আমাদের চাপ বেড়ে যাবে, চাপটা যতটা বাড়বে সেই চাপটা ওটাকে রিটার্ন করবে, রেস্টোরিং প্রেশার হিসেবে কাজ করবে এবং রেস্টোরিং ফোর্স ক্রিয়েট করে ওটাকে সরল দৈর্ঘ্য গতি লাভ করাবে, সেটা আমরা দেখব কি করে। তো এই ধরনের ইউনল আছে, সুষম আকৃতির, তো এটাতে এই পর্যন্ত তরল পূর্ণ ছিল, ওকে।
এই পর্যন্ত তরল পূর্ণ ছিল রো ঘনত্বের তরল, এটা বললাম এল। আর এই যে এরিয়া ক্রস সেকশন এটা হচ্ছে এ, কিউ নলের যতখানি প্রস্থ হচ্ছে সেটা হলো এ। আর তাহলে রো ঘনত্বের তরল পূর্ণ তাহলে ভর কত হবে? ভরটা হবে এদিকে এল ওদিকে এল, মানে 2Al হলো আয়তন আর রো দিয়ে গুণ করবো, তাহলে ভর হবে। অর্থাৎ তরলের ভর দাঁড়ালো আমাদের 2Al ইন্টু রো। এর ভিতরে যতটা তরল আছে তার এবার আমরা কি করেছি, একটা মধ্যে ফু দিয়েছি, তাহলে এদিকে x পরিমাণ নেমেছে, এদিকে x পরিমাণ নেমেছে, তাহলে ছবিটা কেমন হবে? এটা ছিল ইনিশিয়াল লেভেল, সেখান থেকে একটা বাহুতে একটু তরল নেমে গেছে, x পরিমাণ নেমেছে, এদিকে x পরিমাণ উঠে যাবে। এইটুকুনি x, এটা x, তাহলে একদিকের বাহুতে ফু দিয়ে আমরা x পরিমাণ নামিয়েছি। তাহলে একটি বাহুতে ফু দিয়ে তরল তল x পরিমাণ নামানো হলে দুটি নলের তরল স্তম্ভের এদিকে উচ্চতা বেড়েছে, মানে এদিকে চাপটা বেড়ে গেছে, মানে এই অংশের যে চাপ সেটাই একে ঠেলে এদিকে পাঠিয়ে দেবে। তরল স্তম্ভের চাপের পার্থক্য সমান কত? যেহেতু ক্রস সেকশনটা আমাদের চাপ মানে হচ্ছে h রো জি, হাইট ডিফারেন্সটা কত হচ্ছে 2x, ডেল্টা পি সমান চাপের পার্থক্য ডেল্টা পি সমান 2x ইনটু রো ইনটু জি। এদিকে x রো জি কমেছে, এদিকে x রো জি বেড়েছে, তাহলে এফেক্টিভ চেঞ্জ 2x রো জি। এদিকে x রো জি কমলো, এদিকে x রো জি বাড়লো, তাহলে প্রেসার ডিফারেন্স হচ্ছে 2x রো জি। তাহলে এই যে প্রেসার ডিফারেন্স হলো, এই স্তম্ভটা একে আবার রিটার্ন করবে, এদিকে ফিরে আসতে সাহায্য করবে, নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে যাতে তরলটা এদিকে আবার চলে এসে সমোচ্চশীলতা ধর্মের জন্য, তো সে তার ফলে এই যে সাম্যাবস্থান ওটার সাপেক্ষে সে দুলতে শুরু করবে আমাদের, এবং সে সরল গতি লাভ করবে, সেটা আমরা দেখে নিই। তাহলে এক্ষেত্রে অতএব এফআরটা হবে প্রত্যনায়ক বল, তাহলে কত? বল মানে হচ্ছে মাইনাস ডেল্টা পি ইন্টু এরিয়া, চাপ ইন্টু ক্ষেত্রফল মানে বল, চাপের পার্থক্য ইন্টু ক্ষেত্রফল সমান বল, তাহলে প্রত্যনায়ক বল তাহলে কত হলো? তাহলে ওটা হলো 2x রো জি ইন্টু এ। এবার এফ সমান এম এ, এফটা এম কত পেয়েছি? 2Al rho into small a, m a, m this is m and this is a, f equals to m a, then finally negative sign, then m equals to minus rho সবই কেটে যাচ্ছে g by l into x, তাহলে a proportional to minus x। অতএব এই ক্ষেত্রে তার ওমেগা স্কয়ার চলে এলো, অতএব ওমেগা স্কয়ারটা কত আছে? g by l, ওমেগা সমান একদম দেখো সরল দৈর্ঘ্যের মতন চলে যাবে, সিম্পল হারমোনিক মোশনে যা সূত্র ছিল তাই চলে এসেছে, দুটো ভাগ জি বাই এল। অতএব টাইম পিরিয়ড অফ অসিলেশন অর টাইম পিরিয়ড ফর সিম্পল হারমোনিক মোশন 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ এল বাই জি। তাহলে পর্যায়কাল পেয়ে গেলাম, এবং এই গতিটা যে সরল দোল গতি,
সেটাও আমরা বুঝে গেছি। তো এবার যদি নলটা এরম না হয় এরকম হয়, মানে ভি নলটা ভি শেপড হয়, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখে নেব। আমরা লেখাটা আর মুছছি না, একই রকম লেখা। তো সেক্ষেত্রে যদি আমাদের এবার হয় ভি নল, তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে রো ঘনত্বের তরল দ্বারা পূর্ণ, লেখা দরকার নেই, তরলটার ঘনত্বটা রো। তো বাকিটা আমরা এখানটা চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে ভরটাও চেঞ্জ করবো, কিভাবে দেখছি। তো দেখো নলটা দুটো মনে করছি বিভিন্ন আলাদা আলাদা কোণে আছে, এই কোণটা আলফা, এই কোণটা বিটা, সমান হতেই পারে নাও হতে পারে। তো এটা তরল পূর্ণ আছে, এই অবধি তরল পূর্ণ, এর এরিয়া ক্রস সেকশন নেই। এটা ফর জেইমেন এন্ড নিট, বোর্ড এক্সামে এটা খুব একটা দেয় না, কিন্তু বোর্ড এক্সামে তোমাদের বইতেও নেই, কিন্তু এটা জেইমেন এন্ড নিটের জন্য ছবিটা ক্লিয়ার আসছে, তো খুব গুরুত্বপূর্ণ, রাইট, ভালোই আসছে ছবি। তো এটাকে আমরা এদিকে একটু ফু দিলাম, যে তরলটা নেমে গেল। এসব আমার ছবিটা কেমন হলো? এই বাহুতে আমাদের এক্স নেমেছিল, এইটুকুনি কোনাকুনিটা এক্স, তরলটা তো সোজা হয়ে নামবে না, সাইড হয়ে নামবে, তাহলে এইদিকে এক্স নামলো। এদিকে এক্সই উঠবে কারণ প্রস্থচ্ছেদটা সমান। ওকে, তাহলে ছবিটা আসছে ক্লিয়ার? একদিকে এক্স নামিয়েছি, এদিকে এক্স উঠে গেছে। তাহলে দেখো এইদিকে চাপ কতটা কমলো, চাপ সবসময় লম্বভাবে হয়, তাই না? তো এই হাইটটা কত সেটা আমাদের বুঝতে হবে। তো এইখানে দেখো এটা এক্স, এটা থিটা হলে এখানে যদি একটা প্যারালাল টাইম, তাহলে এখানে একটা আলফা, সরি থিটা হলে বলছে আলফা হলে, তাহলে এটা, তাহলে এই হাইটটা বললাম h1, তাহলে এটা h1 আর এখানে এই হাইটটা হলো h2, তাহলে হাইট ডিফারেন্স তাহলে হচ্ছে h1 প্লাস h2, অ্যাঙ্গেলটা আলাদা বলে হাইট দুটো আলাদা হবে, h1 প্লাস h2 রো ইনটু জি। তাহলে h1 টা হচ্ছে আমাদের h1 বাই x ইকুয়ালস টু sin আলফা, তাহলে h1 ইকুয়ালস টু হচ্ছে x sin আলফা প্লাস ওটার ক্ষেত্রে আসছে sin বিটা ইনটু রো ইনটু জি। এবার নলের মোট যে দৈর্ঘ্য, মানে টোটাল লেন্থটাকে ধরলাম, নলের মোট দৈর্ঘ্য হচ্ছে রো এল, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব রো, আর নলের মোট দৈর্ঘ্যটা হচ্ছে এল বা 2L এর ধরে, এটা এল আমাদের 2L হবে মোট দৈর্ঘ্যটা, টোটাল লেন্থ হচ্ছে 2L। তাহলে ভর হবে 2L A রো, আগেরটার মতনই রাখি। তাহলে এই যে প্রেসার ডিফারেন্স আগেরটার মতনই, প্রেসার ডিফারেন্সটাই এখানে প্রত্যনায়ক বল সোর্স, তাহলে F সমান হতে প্রত্যনায়ক বল
FR সমান মাইনাস ডেল্টা পি ইন্টু এ, মাইনাস ডেল্টা পি ইন্টু এ, তাহলে এক্স সাইন আলফা প্লাস সাইন বিটা ইন্টু রো জি এ। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এফটা মানে কত, মাস ইনটেক্স মানে 2L A রো ইন্টু এ, ওই ধরনের মাইনাস সাইন আছে, তাহলে এ পেয়ে গেলাম, রো কেটে গেছে, G/2L সাইন আলফা প্লাস সাইন বিটা ইন্টু এক্স। এটা হলো ত্বরণ, তার মানে যে এক্স ছাড়া বাকিগুলো সবই কনস্ট্যান্ট, দ্যাট ইজ এটাই তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, অর্থাৎ এ সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ ওমেগাটা কত আসছে, অর্থাৎ ওমেগা চলে গেল রুট ওভার জি সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 2L। টোটাল লেন্থটা আমরা এল ধরতে পারতাম, পুরোটা এল ধরলে উল্টে যাবে, আর সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড হবে কত, অর্থাৎ তার ক্ষেত্রে অর্থাৎ টাইম পিরিয়ড টি সমান হবে 2 পাই ওমেগা, তাহলে টি চলে এলো 2 পাই রুট ওভার 2L বাই জি সাইন আলফা প্লাস সাইন বিটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভি নলের ক্ষেত্রে যদি নলটা এরকম দিত, এরকম থাকতো, ধরো এরকম এসে এরকম লিখেছে, তাহলে একটা আলফাটা 90 ডিগ্রি বসাতাম, যে অ্যাঙ্গেল দেবে সেই অনুসারে বসাতাম। মেনলি সূত্রটা খেয়াল রাখবে, যে মান নিটের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের দিতেই পারে, এটা কিন্তু আমাদের বইটাতেই, তার জন্য আমি ভালো করে বুঝিয়ে দিলাম ব্যাপারটা, সকলটাই দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, কিন্তু এটা কিন্তু ভালো করে দেখে নেবে। তো এরপর আমরা চলে যাব নেক্সট অ্যাপ্লিকেশনে। মানে 4 হয়েছে, 5-এ যাব। পাঁচ নম্বর হচ্ছে পিস্টন দ্বারা আবদ্ধ গ্যাসীয় সংস্থা। তো পিস্টনের সাহায্যে কোনো গ্যাসীয় সংস্থাকে, কোনো গ্যাসকে একটা পিস্টনের সাহায্যে আমরা আবদ্ধ রেখেছি, এর মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসের চাপ P, ভলিউম V। তো এবার কি করা হলো, পিস্টনের ক্ষেত্রফল A, তো আমরা কি করলাম, পিস্টনটাকে সামান্য পরিমাণ বাইরে থেকে বল প্রয়োগ করে ধীর গতিতে, মানে সমষ্ণ প্রক্রিয়ায় এটাকে x পরিমাণ সরল করলাম, তাহলে এখানে এলো। x পরিমাণ নামানো হয়, xটা কিন্তু অবশ্যই ক্ষুদ্র, তাহলে x পরিমাণ যদি নামে তাহলে চাপটা বৃদ্ধি পাবে, চাপ যে বৃদ্ধি পেল সেই চাপটাই এখানে উল্টো দিকে আবার তার রেস্টোরিং প্রেসার ক্রিয়েট করে বা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট করে ওটাকে রিটার্ন করবে আগের পজিশনে, তাহলে এটাই হচ্ছে পজিশনে ফিরিয়ে আনবে এবং সেটা সরল দৈর্ঘ্যতি লাভ করবে। এবং ত্বরণটা এক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে, ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীত, মানে মাইনাস চলে আসবে। তো আমরা এখানে দেখো, এখানে যেহেতু তাহলে এখান থেকে একটা সাথে নামানো হলে x পরিমাণ দিয়ে ছেড়ে দিলে দেখা যাবে এটা তার সাম্যাবস্থান সাপেক্ষে, সাম্যাবস্থান x = 0, এটার সাপেক্ষে দুলতে থাকবে নির্দিষ্ট বিস্তার নিয়ে, মানে কিছুক্ষণ এটা
অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এটা ইনফাইনাইট টাইম ধরে দুলতে থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি কখনোই সম্ভব না সেটা। তো যাই হোক, সিঙ্গুলার অফ মোশনটাই আমাদের সেরকম। তো এক্ষেত্রে আমরা জানি পিভি কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি সমান 0। প্রেশার ইন্টু ভলিউম চেঞ্জ প্লাস ভি ইন্টু প্রেশার চেঞ্জ ইকুয়ালস টু ডিফারেন্সিয়েট অবকলন করে পাই। তাহলে চেঞ্জ ইন প্রেশার মাইনাস ডিভি পি ডিভি বাই ভি। চাপের পরিবর্তন কত? মাইনাস এসছে মানে চাপ বাড়লে আয়তন কমে, তার জন্য মাইনাস চলে এসছে। তাহলে এই যে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত চাপ, যতখানি চাপ বৃদ্ধি পেল সেই চাপটাই ওকে রেস্টোরিং ফোর্স ক্রিয়েট করতে সাহায্য করবে, রেস্টোরিং প্রেশার হিসেবে কাজ করবে। এবং সেই ক্ষেত্রে সুতরাং প্রত্যানায়ক এই চাপটাই আবার ওপর দিকে ফিরে যাবে, দিয়ে ওপর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে, দিয়ে আগের অবস্থায় নিয়ে সেটাকে তুলতে শুরু করবে। তার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ত্বরণ থাকবে এবং সেটা সরণের সমানুপাতিক ও বিপরীত অভিমুখী অবশ্যই হবে। তো প্রত্যানায়ক বল তাহলে কত হচ্ছে? এফ আর সমান ডেল্টা পি, এখানে মাইনাস আছে বলে আমি মাইনাস লিখলাম, ইন্টু এ। মডটা নিয়েও ভাবা যেতে পারে, দ্যাট ইজ মাইনাস পি বাই ভি ইন্টু এ ইন্টু ডিভি। তো ডিভিটা কত? ভলিউম কতটা চেঞ্জ হয়েছে? এরিয়া ইন্টু এক্স, এক্স পরিমাণ নামিয়েছি। তাহলে পি এ বাই ভি ইন্টু এ এক্স, এক্স পরিমাণ নামানো হয়েছে, তাহলে আয়তনের পরিবর্তন এ এক্স, এরিয়া ইন্টু চেঞ্জ ইন লেন্থ অর এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু এক্স। দেন এ এক্সটা হচ্ছে আয়তনের পরিবর্তন, যেহেতু আয়তন পরিবর্তন ডিভি সমান এ এক্স। তাহলে চলে এলো পি স্কয়ার বাই ভি ইন্টু এক্স ইকুয়ালস টু দিস। মাস কত হবে? ধরো গ্যাসের ঘনত্ব ধরে নিলাম রো, এখানে ধরে নিচ্ছি এই যে গ্যাস, তার গ্যাসের ঘনত্ব রো। তাহলে মাসকে আমরা লিখতে পারি এটা একটু ভলিউম, ভি ধরেছি ভলিউমটা, তাহলে মাসকে লিখতে পারি রো ভি। তাহলে আমাদের যেটা চলে আসছে অতএব দিস ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এর মাস ইকুয়ালস টু রো ইনটু ভি ইনটু এ ইনটু পি স্কয়ার বাই ভি ইনটু এক্স। দেন এ ইকুয়ালস টু চলে আসছে পি স্কয়ার বাই রো ভি স্কয়ার ইনটু এক্স, দ্যাট ইজ এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, দ্যাট ইজ এটা হলো আমাদের ওমেগা। ওমেগার মতো কাজ করছে। তাহলে ওটা ওমেগা, তাহলে ওমেগা পেয়ে গেলাম। তাহলে বুঝতেই পারছি অতএব a is proportional to minus x, এইটা হচ্ছে ঠিক আছে। তাহলে ওখান থেকে আমরা ওমেগাটাও পেয়ে গেছি, টাইম পিরিয়ডটা বার করব কত আসে। তাহলে এখান থেকে আমাদের অতএব ওমেগা ইকুয়ালস টু রুট ওভার পি ওমেগা স্কয়ার, দ্যাট ইজ পি a স্কয়ার বাই রো ভি স্কয়ার। যদি মনে করো ভি দিয়ে করবে না এম দিয়ে করবে, তাহলে এমটাকে ভিটাকে রিপ্লেস করে দেবে এম বাই রো দিয়ে, তাও চলে আসতে পারে। তো যাই হোক, যেটা চাইবো সেটা করতে পারি আমরা। তাহলে টাইম পিরিয়ডটা কত হবে? তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট ওভার রো ভি স্কয়ার বাই পি স্কয়ার। যেটা চাইবো সেটাই করতে পারি, এটা আমাদের মেইনলি থিওরি হিসাবেই আসে ইম্পর্টেন্ট প্রমাণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করে আমরা একটাও প্রয়োগ করে ফেললাম। পরবর্তী প্রয়োগে চলে যাব। কোনো একটা স্প্রিং, উল্লম্ব স্প্রিং এর ক্ষেত্রে, তো স্প্রিং হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম আছে, এটা তার হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন x = 0। এখানে আমরা m ভরের একটা ব্লককে ঝুলিয়ে দিয়েছি,
তার জন্য তার যে ফোর্স, এদিকে একটা ফোর্স থাকবে, এদিকে একটা ফোর্স কাজ করছে, আর এদিকে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য। আর এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করিয়েছি, বললাম এটুকুনি এক্স, তাহলে এফ সমান হচ্ছে কি এক্স মাইনাস কে এক্স হচ্ছে রেস্টোরিং ফোর্স। তো তাই যদি হয় তো এখানে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে কে এক্সটা হচ্ছে মাইনাস কে এক্সটা হচ্ছে প্রত্যনায়ক বল হিসেবে কাজ করবে। স্প্রিং এর এদিকে একটা ফোর্স, এটা দিয়ে টেনে ছেড়ে দিয়েছি, তাহলে টেনেছি এক্স পরিমাণ দিয়ে ছেড়েছি, তাহলে ওটা এম ভরের জন্য না, এটা টেনে ছেড়ে দিলাম, তাহলে জিনিসটা অসিলেট করতে থাকবে এবং ভাইব্রেট তার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে। এক্স পরিমাণ টেনে ছেড়ে দিয়েছি, তার মানে তার মধ্যে একটা উল্টো দিকে রেস্টোরিং ফোর্স থাকছে এবং এটাকে টেনে তুলে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো এফ আর সমান মাইনাস কে এক্স, তাহলে ত্বরণটা কত এফ ইকুয়ালস টু এম সমান কে এক্স। ওকে, তাহলে এ সমান চলে আসছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ওকে, তাহলে কে রুট ওভার, তাহলে আমাদের সেই মেন যে সমীকরণ সেটার মতনই বিষয়টা চলে আসছে এখানে। তাহলে এ সমান চলে গেল তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে ওমেগা চলে গেল রুট ওভার কে বাই এম। তাহলে অতএব এখানে পেলাম এই ক্ষেত্রে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা হবেই বুঝতেই পারছি। তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কত হবে? টাইম পিরিয়ডটা হবে আমাদের 2 পাই রুট ওভার এম বাই কে। তো এখন স্প্রিং এর যদি দৈর্ঘ্য ধরি এল দৈর্ঘ্য যদি ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে এম জি সমান কে এল। এখানে যদি দৈর্ঘ্য ধরি, এটা হলো স্প্রিং এর দৈর্ঘ্য, মানে এল পরিমাণ দৈর্ঘ্য দিয়ে এল পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হতে এম জি পরিমাণ বল লাগে সেরকম যদি ধরে নিই, তাহলে এম বাই কে কে এল বাই জি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এল বাই জি দিয়ে রিপ্লেস করতে 2 পাই রুট ওভার এল বাই জি সরণ বাই ত্বরণ। অ্যাকচুয়ালি এম জি ইকুয়ালস টু যদি কে এক্স ধরি বা কে এক্স, তার মানে অ্যাকচুয়ালি তাহলে এর ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কত? 3 ইকুয়ালস টু 2 পাই রুট ওভার সাম্যাবস্থান থেকে সরণ বাই ত্বরণ। ত্বরণ মানে অভিকর্ষিত ত্বরণ, সেটাও আমরা করতে পারি এখান থেকে। তাহলে উল্লম্ব স্প্রিং এর ক্ষেত্রে কেমন ঘটে বিষয়টা আমরা দেখে নিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন টোশ্চেন আসে আমাদের এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য স্প্রিংটা এখান থেকে ধরে ছেড়ে দিলাম, যে ওটাকে টেনে ছাড়লাম, তাহলে এক্স পরিমাণ সরণ করিয়ে নিয়ে ছাড়লাম। মানে জিনিসটা এরকম ভাবা যেতে পারে, ধরো আমরা কি করলাম, ধরো স্প্রিংটা ছিল নিচে এরকম, এখানে যখন এম ভর ঝুলিয়েছি তার জন্য এম ভরের জন্য কিছুটা বেড়েছে, সেটা ধরলাম এল। এল যদি স্প্রিং এর দৈর্ঘ্য না ধরি, এটাকে একটা অন্যরকম কনসেপ্টে বলছি। এবার এই টোটাল সিস্টেমটাকে আমি আরো এক্স পরিমাণ নামিয়ে এনেছি, তাহলে কতখানি রেস্টোরিং ফোর্স কাজ করছে? এক্সএস রেস্টোরিং ফোর্স হচ্ছে কে এক্স, মানে মাইনাস কে এক্সটা এক্সএস, মানে এমডির জন্য এল পরিমাণ বেড়েছিল সেরকম যদি ভাবি, সেটা দিয়েও তার ক্ষেত্রে এমডি সমান কে এল এভাবে ভাবা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে নিলাম। স্প্রিং এর ক্ষেত্রে উল্লম্ব স্প্রিং এর ক্ষেত্রে কিভাবে হবে সেটা আমরা দেখে নিলাম। এরপর আমাদের নেক্সট অ্যাপ্লিকেশন যাব। ছয় হলো মোস্ট প্রবাবলি, তাহলে 7 নম্বর প্রয়োগ। পৃথিবীর কেন্দ্র বরাবর সুড়ঙ্গ পথে গতি, পথে কণার গতি। পৃথিবীর কেন্দ্র বরাবর যদি কোনো একটা সুড়ঙ্গ করি, ধরো
পৃথিবী, স্ফিয়ার হয়েছে, সার্কেল হয়েছে, ঠিক আছে। একদম ব্যাস বরাবর যদি কোনো একটা সেন্টার, তাহলে একদম কেন্দ্র বরাবর যদি কোনো একটা সুড়ঙ্গ করে দিই আমরা, পৃথিবীর ব্যাসার্ধ আর, কেন্দ্র বরাবর সুড়ঙ্গ করি, তাহলে কি হবে, যেখান থেকে একটা বস্তুকে যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটা নামছে, কেন্দ্র অবধি যাচ্ছে, তাহলে এই দিকে তার একটা বল কাজ করছে, কেন্দ্রের দিকে অভিকর্ষ বল। আবার কেন্দ্রে এসে অভিকর্ষ বলটা 0 হয়ে গেল, এবার এইদিকে যখন যাবে তখন কিন্তু এইদিকে ফোর্সটা ঘুরে গেছে, তাহলে এই ডিরেকশনে যখন এইদিকে যাওয়ার চেষ্টা করবে তাহলে সেটা বলের বিরুদ্ধে যাচ্ছে, আবার এদিকে এখান থেকে যখন এদিকে গেল আবার উল্টো দিকে টেনে নেবে। তার মানে কেন্দ্র যেটা পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে যে বলটা কাজ করছে সবসময় কেন্দ্র অভিমুখে, তার মানে পৃথিবীর যেখানে অভিকর্ষ জোর বা মহাকর্ষ আকর্ষণ বল কোনো বস্তুর উপর, সেটা এখানে প্রত্যনয়ক বল, মানে ছেড়ে চলে গেলে আকর্ষণ করে টেনে নেবে। তার মানে জিনিসটা একবার ছেড়ে দিলে এদিকে, এখান থেকে এলো, এসে যদি এদিকে যায় আবার আকর্ষণ বলের জন্য এদিকে যাবে, আবার আকর্ষণ বলের জন্য এদিকে যাবে, তো জিনিসটা ঘুরতে থাকে। তো আমরা মনে করি কোন একটা অবস্থানে কণাটা আছে, এখানেই আছে ধরো, এই অবস্থানটার দূরত্বটা হচ্ছে x, পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে যখন কণাটা আছে, এটা m ভরের কণাকে ছেড়ে দিয়েছি, ছবিটা ক্লিয়ার আসছে তো? তাহলে x ভরের উপর যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যাই বলি না কেন, ছবিটা মহাকর্ষ বা অভিকর্ষ বল সেটাই হচ্ছে এখানে। তাহলে অভিকর্ষ বলের জন্য বারবার কিন্তু সে কেন্দ্রের দিকে ফিরে আসার চেষ্টা করবে, তার ফলে এখানে যে m ভরের কণার উপর m ভরের কণার উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলের প্রভাবে কি হবে, কণাটি সরল দোলক প্রভাবে কণাটি কেন্দ্র সাপেক্ষে সরল দোলগতি লাভ করবে। কারণ প্রত্যেকটা অবস্থানে যখন কেন্দ্র থেকে বেরিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ফোর্সটা ঘুরে যাচ্ছে কেন্দ্র দিয়ে, কারণ পৃথিবীর আকর্ষণ বলটা সবসময় কেন্দ্র অভিমুখেই হয়। তাহলে এই যে ছোট্ট আমরা ধরেছি, এখানে ধরে নিচ্ছি পৃথিবীর গড় ঘনত্ব, আর এখানে পুরো ঘরটা লাগবে না, পৃথিবীর গড় ঘনত্ব, তো একটা রিলেশন জানি জি সমান 4/3 পাই আর রো জি, এটা অভিকর্ষ ত্বরণ গড় ঘনত্ব আর মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক। তাহলে এর উপর তাহলে ফোর্সটা কত হবে, অর্থাৎ ফোর্স হবে মাইনাস, কারণ কেন্দ্রাভিমুখী বল রেস্টোরিং ফোর্স যেটা মহাকর্ষ বল, তাহলে কত mg, mটা m, আর কেন্দ্র থেকে কত দূরত্ব r দূরত্ব হলে এটা, তাহলে এটা হচ্ছে 4/3 পাই আর পাইটা হবে x, তাহলে এটাই হচ্ছে আমাদের এফআর। তাহলে এফআর এটা সমান এম এ সমান মাইনাস m 4/3 পাই এক্স রো জি। তাহলে এখানে যে মহাকর্ষ বলটাই সেটাই হচ্ছে প্রত্যনয়ক বলের ভূমিকা নেবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমরা এখানে এটা পেয়ে গেলাম, মাইনাস এমটা কেটে যাচ্ছে, 4/3 পাই রো জি ইন্টু এক্স। তো এখানে আমরা রিপ্লেস করতে পারি 4/3 পাই রো জি সমান তাহলে জি বাই আর, তাহলে জি বাই আরটা কত 4/3, জিটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষিত ত্বরণ, এর জিটা 4/3 পাই রো জি সমান হচ্ছে জি বাই, ইট ইজ মাইনাস জি বাই আর
2x। তাহলে a প্রপোর্শনাল টু -x, তাহলে ওমেগা স্কয়ার হচ্ছে √, ওমেগা হচ্ছে √0, তাহলে a সমান পেয়ে গেলাম মাইনাস ওমেগা স্কয়ার x, অতএব a সমান হচ্ছে -x। অতএব ফাইনালি আমরা কি লিখতে পারি, তাহলে ওমেগাটা কত, অতএব ওমেগা স্কয়ার, অতএব ওমেগা সমান √g/r, অতএব টাইম পিরিয়ড পৌঁছায় গেল কত, 2 পাই √r/g। r/g। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা ভালো প্রয়োগ। এবার যদি আমরা সুড়ঙ্গটা এখানে না করে এখানে করতাম, পাশ দিয়ে করতাম, সেই ক্ষেত্রে কেমন হতো, কোনো ধরনের একটা থিটা কোণ যদি আসতো, সেটার ক্ষেত্রে আমরা দেখে নিই। তো তার ক্ষেত্রে কি দাঁড়াতো বিষয়টা, এটা তো কেন্দ্র, এই সুড়ঙ্গটা এরকম জায়গাতে হতো। এখানে একটা বস্তুকে ফেলে দিয়েছি, তো সে যখন ধরো কোনো একটা দূরত্বে আছে, এইটুকুনি x বললাম, তাহলে এই অবস্থানে যখন আছে, এই দূরত্বটা যদি বলি y, এটাকে নিয়ে যদি একটা স্ফিয়ার কল্পনা করি, বললাম এই যে কোণটা করেছে সে থিটা কোণে আছে, তার মানে তার এইখানে যে বল, মহাকর্ষ বলটা কাজ করছে এই বরাবর, আর সরণ হচ্ছে এদিকে, তাহলে এই বরাবর তার উপাংশ কত, f cos θ। তাহলে প্রত্যানয়ন বলের ভূমিকা নেবে f cos θ হচ্ছে প্রত্যানয়ন বল। যদি সুড়ঙ্গটা একটু সাইডে করি, তখন তার এর সাপেক্ষে, তাহলে এই বরাবর যে বলটা সেটাই ওটাকে এই সাম্যাবস্থান সাপেক্ষে সরল দোল গতি লাভ করতে সাহায্য করবে। এবং এক্ষেত্রে আমাদের এফারটা আমরা বার করে নিই, করে দেখি একই প্রমাণ হিসেবে রাখলাম 7 নম্বর, এটারই একটা পার্ট অ্যাপ্লিকেশন 7 and 8 অলসো। তো এই ক্ষেত্রে যেটা আসছে আমরা দেখি, তাহলে এফারটা কত হবে, মাইনাস এখানে অভিকর্ষ বল g, এটার ভর কত 4/3 ভেঙে করছি পাই, এটা ধরেছি, এটা যদি আমরা বললাম ধরো ও এ, ওটা এটা হচ্ছে ও, এটা এ, এটা এটুকু x ধরেছি, তাহলে ও এটা হচ্ছে দূরত্ব, তাহলে 4/3 আমাদের ও এ কিউব ইনটু রো ইনটু m বাই ও এ স্কয়ার ইনটু cos θ। বোঝা গেল, 4 g ইনটু mm বাই r স্কয়ার, এটা হচ্ছে ফোর্স, g m টা কত, ও এটা হলো ব্যাসার্ধ, তাহলে 4/3 পাই r কিউব হলো আয়তন, ইনটু রো মানে হচ্ছে ভর, ইনটু m বাই r স্কয়ার, আরটা হচ্ছে ও এ, তাহলে r স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে হচ্ছে রেডিয়াস, মানে এই যে আমরা একটা বৃত্ত কল্পনা করে কেন্দ্র ও, এইখানটা হচ্ছে a বিন্দু, তাহলে এইটুকুনি x, তাহলে এটাকে হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা হলো ওএ, তাহলে ভরটা কত হলো, এটা ছোট অংশটা, তাহলে এখানে একটা m ভর আছে, এই এটার ভর হলো কত 4/3 পাই r কিউব, আরটা হচ্ছে কত ওএ কিউব ইনটু রো হলো ভর বাই gmm বাই r স্কয়ার, তার cos উপাংশ হচ্ছে প্রত্যানয়ন বল হিসেবে কাজ করবে। তাহলে আমাদের দাঁড়ালো মাইনাস, এটা কেটে গেছে, তাহলে 4/3 পাই g ওএ, ওএটাকে আমরা লিখতে পারি, দেখো এটা যদি থিটা হয়, তাহলে x বাই ওএ সমান cos θ, তাহলে x বাই ওএ সমান cos θ, তাহলে ওএ cos θ সমান, এখানে ওএ cos θ সমান x, তাহলে রো m x, তাহলে সমান fr সমান ma, তাহলে a চলে এলো আবার সেই একই জায়গা, মাইনাস 4/3 পাই g রো x, তার মানে সুড়ঙ্গটা ওখান দিয়ে করলেও যা হবে, কেন্দ্র দিয়ে করলেও তাই হবে, জিনিসটা একই হলো। দ্যাট ইজ, এটাকে আমরা লিখতে পারি কত
g/r আগের সূত্র অনুসারে ইনটু x, কারণ এটা মানে তো g/r, মানে a proportional to this and finally tan cube। তাহলে সুড়ঙ্গটা আমরা যেখান দিয়েই করি না কেন তার ক্ষেত্রে পর্যায়কাল এবং ত্বরণের কোনো পরিবর্তন হবে না। তার ক্ষেত্রে ত্বরণটা একই রকম হবে -gx/r বা g/r * x, এবং তার পর্যায়কাল হবে 2π√r/g। এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ ছিল, সব বইতে থাকে না, তোমাদের করিয়ে দিলাম। অ্যাপ্লিকেশনগুলো 8খানা মোট অ্যাপ্লিকেশন হলো স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে কি কি শিখলাম? সরল দোলক শিখেছি, ভাসমান ব্লক শিখেছি, ইউনল শিখেছি, ভিনল শিখেছি, ভি এর মতন আর একটা দেখিয়ে দিয়েছি ওরকম কি হলে কি হবে। আর শিখলাম আমরা স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, আর কি দেখলাম আমরা, আবদ্ধ গ্যাসীয় সংস্থার ক্ষেত্রে কি হয়, এবং পৃথিবীর কেন্দ্র বরাবর বা পাশ দিয়ে যদি কোনো একটা সুড়ঙ্গ করা হয় সেখান দিয়ে কোনো একটা গতি যেটা হবে, তার যে গতি হবে সেটা হচ্ছে সরল দোলক গতি লাভ করবে উইথ রেসপেক্ট টু সেন্টার অর হরাইজন্টাল যে আমার অ্যাক্সিস তার রেসপেক্টে সরল দোলক গতি লাভ করবে। তো অ্যাপ্লিকেশনগুলো তোমরা ভালো করে করবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আজকে এখানেই শেষ করছি এবং সরল দোলক গতির থিওরি পোর্শন কমপ্লিট হয়ে গেল। এই দুটো ভিডিওর মাধ্যমেই আমরা শেষ করে দিলাম। এছাড়াও শক্তি সংরক্ষণটা কিন্তু ভালো করে দেখবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা মন দিয়ে পড়বে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর জানাতে ভুলবে না অ্যাপ্লিকেশনগুলো এবং যে পোর্শনগুলো আজকে আমরা করলাম তোমাদের কেমন লাগলো, এবং কোনো জায়গায় বুঝতে না পারলেও সেটা আমাকে জানাবে। কমেন্ট বক্সে তোমাদের বলার জন্য ওপেন রাখা আছে এবং সেটা তোমরা জানাবে সেখানে। এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বলবে কেমন লেগেছে, বিষয়গুলো কেমন লাগলো এবং প্রয়োগগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আমি বারবার একটা কথা বলি, প্র্যাকটিস যত করবে তত কনফিডেন্স বাড়বে এবং তোমরা সেটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। ফিজিক্সটা কিন্তু গল্প লেখা নয়, জিনিসগুলো প্র্যাকটিস করে নিজেকে আয়ত্তে আনতে হবে এবং নিজের প্রস্তুতি নিতে হবে। মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে প্র্যাকটিসটা অবশ্যই করো, লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। আজকে এখানে শেষ করছি, আবার নেক্সট দিন আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টার তরঙ্গ গতি। দেখতে থাকো এবং পড়তে থাকো আমার সাথে, আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, সেই জন্য প্রস্তুতি নাও। আমাদের 10-11 পোর্শন শেষ হয়ে গেলে আমরা 12 শুরু করে দেবো, সময় নষ্ট করবো না, কারণ আমাদের 11 মোস্ট প্রবাবলি ফাইনাল এক্সাম জুন জুলাই মাসে হবে। মাধ্যমিক যেহেতু একটা এখনো ডেট ঘোষণা হয়নি, জুন মাস শোনা যাচ্ছে চারিদিকে মাধ্যমিক হবে, মাধ্যমিকের পরেই তো উচ্চ মাধ্যমিক হয়, আর উচ্চ মাধ্যমিকের সাথে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। সেই জন্য আমরা 12-এ কিন্তু টাইম বেশি পাবো না, তাই আমি ইচ্ছা আছে 12টাও শুরু করে দেবো 11 শেষ হওয়ার কিছুদিন পর মধ্যেই। ঠিক আছে, তো ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকে এখানেই শেষ করছি, আর বারবার বলছি জানাবে কেমন লাগলো সবাই।